তো আমরা এই অংশে আলোচনা করব যে নিত্য মজুদ ও কালীন মজুদ পদ্ধতি নিয়ে, যে নিত্য মজুদ পদ্ধতিতে যদি আমরা রেয়া মিল করি তাহলে কিভাবে করব, এবং কালীন মজুদ পদ্ধতি যদি আমরা রেয়া মিল করি কিভাবে করব, এবং আরো আলোচনা করব যে সকল দফা রেয়া মিল আসে না। আসলে ওটা নিত্য মজুদ কালীন মজুদ জানলেই তুমি ভালো করে বুঝতে পারবা। তো আরো জানবো যে সমন্বিত ক্রয় আমরা কিভাবে নির্ণয় করব, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব। তো এগুলো আসলে নিত্য মজুদ কালীন মজুদ পদ্ধতি তুমি যদি বোঝো তাহলে আসলে সমন্বিত ক্রয়টা কি, বিক্রিত পণ্যের ব্যয়টা কি, আসলে কারা রেয়া মিলে আসে না, এগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। তাহলে শুরু করা যাক। তো রেয়া মিল করার আগে যে সকল দফা রেয়া মিলে আসে না তাদের সম্পর্কে ধারণা রাখতে হবে। তো রেয়া মিলে যারা আসে না তারা হচ্ছে কি, প্রারম্ভিক ব্যাংক জমা এবং প্রারম্ভিক হাতে নগদ রেয়া মিলে আসে না। আর 2 নম্বর হচ্ছে সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী মনিহারি রেয়া মিলে আসবে না। তারপর হচ্ছে সকল ধরনের সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়। সম্ভাব্য সম্পদগুলো কি, যে এগুলো আমার ভবিষ্যতে সম্পদ হতে পারে, অথবা এমন একটা দায় সৃষ্টি হয়েছে যে দায়টা তোমাকে ভবিষ্যতে দিতে হতে পারে, এই ধরনের দায়কে আমরা সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায় বলবো। তো দেখা যাবে প্রশ্নে অনেক সময় দেখা থাকবে যে সম্ভাব্য হাতে নগদ। তো সম্ভাব্য হাতে নগদ যদি এরকম থাকে তো তুমি খেয়াল রাখবা যে আগে সম্ভাব্য শব্দটি আছে কিনা। তাহলে যদি আগে কোনো সম্পদের বা কোনো দায়ের আগে যদি সম্ভাব্য শব্দটা থাকে তাহলে সেই দফাটা রেয়া মিলে আসবে না। তবে আমাদের এখানে কিছু কথা আছে যে প্রারম্ভিক ব্যাংক জমা এবং প্রারম্ভিক হাতে নগদ শুধু কি এই দুইটা রেয়া মিলে আসে না, নাকি আরো কিছু আছে। আমরা বলবো যে প্রারম্ভিক হাতে নগদ আর প্রারম্ভিক ব্যাংক জমা ছাড়া অন্য যে সকল সম্পদ আছে সেই সকল সম্পত্তিগুলার যদি রেয়া মিলের ভিতরে, মানে রেয়া মিল যে একটা খতিয়ানের জেরগুলো দেওয়া থাকবে, ওই খতিয়ানের জেরে যদি যে ডেবিট জেরো প্রারম্ভিক জেরো দেওয়া থাকে এবং সমাপনী জেরো দেওয়া থাকে, যদি দুইটা জেরই দেওয়া থাকে একটা সম্পদের, তাহলে তুমি অবশ্যই প্রারম্ভিক জেরটাকে রেয়া মিলে আনবে না। সেটা ব্যাংক জমা হাতে নগদ ছাড়াও হতে পারে। যেমন হতে পারে যে প্রাপ্য হিসেবের প্রারম্ভিক জের আছে আবার সমাপনী জের আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রাপ্য হিসেবের প্রারম্ভিক জেরটা রেয়া মিলে আসবে না। অথবা আসবাবপত্র আছে, আসবাবপত্র একটা সম্পদ, দেখা গেল কি আসবাবপত্রের প্রারম্ভিক জের আছে সমাপনী জের আছে, তাহলে আমরা প্রারম্ভিক জেরটাকে রেয়া মিলে আনবো না, সমাপনীটাকে আনবো। এটা যেগুলো সম্পত্তির ক্ষেত্রে। আর মজুদ পণ্যের ক্ষেত্রে হচ্ছে যে সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী মনিহারি রেয়া মিলে আসবে না। কারণ হচ্ছে এইগুলো আসলে প্রারম্ভিক মজুদ পণ্য এবং ওই যে ক্রয় আছে এদের সাথে আসলে এগুলো অ্যাডজাস্ট থাকে। তো আমি তোমাদের দেখাবো। তো নর্মালি আমাদের পরীক্ষাতে যে সমস্ত রেয়া মিল আসে যে কালীন মজুদ পদ্ধতিতে আসে, তো কখনো কখনো পরীক্ষায় দেখা যায় যে নিত্য মজুদ পদ্ধতিতে রেয়া মিল তৈরি করতে বলে। তো কালীন মজুদ এবং নিত্য মজুদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি একটু জেনে রাখা। আমরা ওখানে আলোচনা করেছিলাম যে সকল দফা আসে না, সেই সম্পর্কে ধারণা তোমরা পেয়েছো, এবং আমরা একটু কালীন এবং নিত্য মজুদের ডিফারেন্সটাও আমি তোমাদের দেখাবো। কালীন মজুদ পদ্ধতিতে দেখো যে প্রারম্ভিক মজুদ পণ্য কালীন মজুদ পদ্ধতিতে আসে, নিত্য মজুদ পদ্ধতিতে আসে না। তারপর হচ্ছে ক্রয় কালীন মজুদ পদ্ধতিতে রেয়া মিলের ভিতরে আসে, সব নিত্য মজুদ পদ্ধতিতে আসে না। তারপরে হচ্ছে যে ক্রয়ের সাথে যেগুলো যে সমস্ত খরচ সম্পর্কিত, যেমন ধরো ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, এগুলো কালীন মজুদ পদ্ধতিতে রেয়া মিলে আসে, নিত্য মজুদ পদ্ধতিতে আসে না। আর নিত্য মজুদ পদ্ধতিতে হচ্ছে যে সমাপনী মজুদ পণ্য কালীন মজুদে দেখা যায় আসে না, কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে আসে। বিক্রিত পণ্যের ব্যয় কালীন মজুদ পদ্ধতিতে আসে না, নিত্য মজুদ পদ্ধতিতে আসে। তাহলে আমরা এখানে জানলাম যে অঙ্কের ভিতরে যদি বিক্রিত পণ্যের ব্যয়, আমরা যেটা বলি আসলে যখন ক্লাসে পড়াই, যে অঙ্কের ভিতরে যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, তখন সমাপনী মজুদ পণ্য ও বিক্রিত পণ্যের ব্যয় রেয়া মিলে আসে, তখন এই সমস্ত দফাগুলো আসে না। তো আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। তো নিত্য মজুদ এবং কালীন মজুদের চার্টটি তোমরা দেখলা। তো এখন একটু খেয়াল রাখবে যে নিত্য মজুদ আসলে আমরা কখন বুঝবো। যে নিত্য মজুদ পদ্ধতিতে অবশ্যই রেয়া মিলের ভিতরে তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দিবে, অথবা অনেক সময় ক নাম্বার প্রশ্নে বলে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো বা সমন্বিত ক্রয় নির্ণয় করো। নির্ণয় করার পরে খ অথবা গ নম্বর প্রশ্নে যা বলে যে সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে অথবা বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত করে রেয়া মিলটা প্রস্তুত করো। তো আমরা সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করব এবং বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখে নেই।
সমন্বিত ক্রয়টা হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে নিট ক্রয়। নিট ক্রয় বলতে আমরা কি বুঝি, যে ক্রয়ের সাথে যত কিছু যোগ বিয়োগ আছে, যেমন ধরো ক্রয়, যোগ অলিখিত ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এগুলো যদি থাকে আমরা যোগ বিয়োগ করে নিট ক্রয়টা বের করে নিব। তারপরে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব, বাদ দিলে আমাদের কি বের হবে, সমন্বিত ক্রয় বের হবে। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় প্লাস এখানে শুধু জাস্ট ওই যে ক্রয় সংক্রান্ত খরচগুলো অ্যাড হচ্ছে। তো ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করার পরে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তো আমরা অঙ্কে যে কথাগুলো বলি যে সমন্বিত ক্রয় থাকলে যে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় আসে না, তখন কি সমাপনী মজুত পণ্য আসে। তো আমরা এইটাও যদি একটু ফলো করি তাহলে তো বোঝা যায় যে সমন্বিত ক্রয়ের মধ্যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় এই দুটো কিন্তু দেখো এখানে প্লাস আকারে আছে। তো প্লাস আকারে থাকার কারণে আমরা সহজেই বুঝতে পারি যে সমন্বিত ক্রয়ের ভিতরে প্রারম্ভিক মজুত পণ্যটা অ্যাড হয়ে আছে এবং নিট ক্রয়টা অ্যাড হয়ে আছে। তো প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় যদি সমন্বিত ক্রয়ের ভিতরে থাকে, তো সমন্বিত ক্রয় তো আমরা র্যামিলের ভিতরে ডেবিট দিকে দেখাচ্ছি, তাহলে যদি আমি আবারও প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় দেখাই তাহলে কিন্তু দুইবার দেখানো হয়। তাই আমরা যেহেতু সমন্বিত ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় অন্তর্ভুক্ত আছে, তাই আমরা র্যামিলে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় দেখাই না যদি সমন্বিত ক্রয় থাকে। ঠিক একই সিস্টেম বিক্রিত পণ্যের ব্যয়। দেখো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলেও প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় করার সংগত খরচগুলা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে দেখো এখানে প্লাস আকারে আছে। তো প্লাস আকারে থাকার কারণে কিন্তু আমরা সহজে বুঝতে পারছি যে আসলে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে এই ব্যয়গুলা অ্যাড করা আছে। যদি অ্যাড করা থাকে তাইলে কি পরবর্তীতে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কে দেওয়া থাকে তখন আমরা কি করি, যে বিক্রিত পণ্যের ব্যয় আমি ডেবিট পাশে দেখাই। দেখানোর পরে তুমি যদি সেই সমন্বিত ক্রয়ের মধ্যে ধরো প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় করার খরচগুলো তুমি আবারও দেখাও, তাহলে কিন্তু দুইবার দেখানো হবে। তাই আমরা যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে ওগুলো অন্তর্ভুক্ত করা আছে বা যোগ করা আছে, তাই আমরা প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় করার সংক্রান্ত খরচ দেখাই না। তাহলে সমাপনী মজুত পণ্য কেন আসে, দেখো এখানে সমাপনী মজুত পণ্য কিন্তু বাদ আকারে আছে, মানে মাইনাস আকারে আছে। সো যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় সমন্বিত করার সাথে সমাপনী মজুত পণ্য কি অন্তর্ভুক্ত নেই, তাই আমরা সমন্বিত ক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় যদি অঙ্কে দেওয়া থাকে সমাপনী মজুত পণ্যকে র্যামিলের ভিতরে আনবো, আর প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত খরচগুলোকে র্যামিলের ভিতরে আনবো না। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা কালীন মজুত এবং নিত্য মজুত পদ্ধতিতে অঙ্ক কিভাবে করতে হয় আমি তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আসলে যে বিষয়টি না বললেই নয়, আসলে তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা। তোমাদের যদি ভিডিওতে সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আসলে আমারও ভালো লাগবে না যে আসলে আমি ভিডিও তৈরি করি তো ওরকম সাপোর্ট নেই। তো সাপোর্ট যদি থাকে তাহলে আমার অবশ্যই ভিডিও তৈরি করতে ভালো লাগবে, এবং যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুকে দেখার জন্য চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।